হ্যাঁ ভাই। ঠিক আছে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ক্লাসে কিন্তু বেসিক জিনিসগুলো সব জেনে গেছি, তাই না? নাইম, সো আগের ক্লাসে কিন্তু আমরা বেসিক জিনিসগুলো মোটামুটি সবই পড়ে ফেলছি। বেসিক জিনিস বলতে কী কী ছিল, আমরা প্রত্যেকটা গঠন, আমাদের যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলোর কী গঠন আছে সব আমরা মোটামুটি পড়ে ফেলছি কিন্তু, তাই না? গ্রন্থিগুলো কোথায় কোথায় থাকে, লালা গ্রন্থি কী কী আছে, বা যকৃত গ্রন্থির গঠন, বা ওই যে যকৃত নালী থেকে কীভাবে অগ্নাশয় নালীগুলো মিলে অ্যাম্পুল অফ ভ্যাটারে আসে, ইচ অ্যান্ড এভরিথিং মোটামুটি সবটাই পড়া হয়ে গেছে আমাদের বেসিকগুলো। আজকে আমরা দেখব পরিপাকা শোষণ, এই দুটো জিনিস কীভাবে হয়, ঠিক আছে? পরিপাকা শোষণ এই জিনিসটাই হবে আজকে আমাদের চ্যাপ্টারের মূল পড়ানোর বিষয় আর কি। সো আগে প্রথমে আমরা জেনে নিই যে আসলে আমরা কী কী ধরনের খাবার খাই। আমাদের খাদ্য তালিকায় মেইনলি যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে শর্করা জাতীয় খাবার, তারপরে প্রোটিন বা আমিষ, তারপর হচ্ছে লিপিড বা চর্বি, এটা বানাতে দেখি। না, আমি তুই চাইলে চাপ অর্ডার দিতে পারিস, আমি চাপ খাবো। কলা পাতা, টাকা খুবই শর্ট পকেটে। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, তুই অর্ডার দিবি নাইম? ঠিক আছে, ওকে। সো বন্ধুরা, যেটা বলছিলাম, শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি, এর মধ্যে এই তিনটার শোষণের মানে পরিপাকের দরকার পড়ে না। শোষণ, শোষণ সবগুলোই হবে, পরিপাকের দরকার হয় না, শোষণ সবগুলোই হবে, ঠিক আছে? তাহলে কেন পরিপাকের দরকার হয় না? কারণ আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে পরিপাক শুধুমাত্র সেগুলোই দরকার হবে যেগুলো জটিল খাদ্যদ্রব্য। জটিল খাদ্যদ্রব্য ভেঙে শোষণের উপযোগী করাই হচ্ছে পরিপাকের উদ্দেশ্য। তাহলে এগুলো যেহেতু স্ট্রাকচার, কেমিক্যাল যে স্ট্রাকচারটা এদের, সেটা এমনিতেই সহজ সরল টাইপের, সো এগুলোর আর কোনো কি জটিল নাই এদের স্ট্রাকচার। তো যাদের জটিল স্ট্রাকচার না, তাদের কি এর ভেঙে সরল সহজ করার দরকার আছে? নাই। সো এরা কি, এরা ভিটামিন, খনিজ লবণ, পানি আমরা যেভাবে খাই সেভাবেই শোষণ হয়ে যায়। কিন্তু শর্করা, আমিষ, চর্বি, এই যে কেমিক্যাল স্ট্রাকচারগুলো খুব কমপ্লেক্স, মানে খুব জটিল রাসায়নিক মানে গঠন বিশিষ্ট, তাই এগুলো ভাঙতে হয়। যেমন শর্করা ভেঙে শেষমেশ কি উৎপাদন হয়? গ্লুকোজ। গ্লুকোজ ছাড়াও এখানে কিন্তু আরও অনেক কিছু, যেমন ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ, এগুলো উৎপত্তি হতে পারে, বাট আপাতত মেইনলি আমরা যেমন এর থেকে উৎপন্ন হয় গ্লুকোজ। আমিষ ভেঙে কি হয়? অ্যামিনো অ্যাসিড। আর চর্বি ভেঙে কি হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। কেন এগুলো হওয়া দরকার? কারণ এই জিনিসগুলো, এই ফর্মগুলো রক্তে খুব ইজিলি মিশতে পারে, আর আমরা আগের কাছে বলছিলাম যে রক্তে মিশে যাওয়া এটা কি? শোষণ, তাই না? ওকে, সো এটুকু আমরা জানলাম। এখন আমরা দেখবো যে আসলে এই ভাঙনের কাজগুলো কি কিভাবে আমাদের যে পৌষ্টিকতন্ত্র সেটা হ্যান্ডেল করে, ঠিক আছে? ওকে, সো প্রথমে আমরা আমরা যখন খাবারটা খাই তখন আমাদের খাবার ঠিক কোন দিক দিয়ে কোন দিকে যায় আমরা একটু মনে করার চেষ্টা করি। প্রথমে খাবারটা আসে মুখ ছিদ্র দিয়ে মুখ গহ্বরে। মুখ গহ্বরে আসার পর সেটা কই যায়? অন্ননালী দিয়ে পাকস্থলীতে যায়। পাকস্থলীতে যাওয়ার পর খাবারটা কই যায়? ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রে যাওয়ার পরে বৃহদান্ত্রে। আমরা একদম সিকুয়েল ধরে ধরে প্রত্যেকটা জায়গায় কীভাবে কী হয় একটু বোঝার চেষ্টা করবো। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, আজকে ক্লাসটা করে সারা জীবন আর ভুলবেন না এই ক্লাস। ফার্স্টে আসেন মুখ গহ্বর নিয়ে আলোচনা করি। আচ্ছা, মনে রাখবেন পরিপাক হয় তিনটে জায়গায়, একটা হচ্ছে মুখ গহ্বর, একটা হচ্ছে পাকস্থলী, আর একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। শোষণ হয় মেইনলি একটা জায়গায়, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। সামান্য কিছু পানি শোষণ হয় বৃহদান্ত্রে, বাট মেইনলি হচ্ছে ক্ষুদ্রান্ত্রে। তো প্রথম যে জায়গায় পরিপাক হয় সেটা হচ্ছে মুখ গহ্বর। আর একটু ভালো করেছেন, কি বললাম? পরিপাক হয় সব জায়গাতেই, মুখ গহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র। কিন্তু শোষণ হয় শুধু কোথায়? মেইনলি কোথায়? ক্ষুদ্রান্ত্রে, ঠিক আছে? সো পরিপাক এবং শোষণ কেন এসব জায়গায় পরিপাক হচ্ছে না, কেন সব জায়গায় শোষণ হচ্ছে, শুধু শুধু ক্ষুদ্রান্তেই কেন শোষণ হচ্ছে, এটা আমরা একটু পরে ব্যাখ্যা করবো। সো মুখ গহ্বর বলেন বা পাকস্থলী বলেন বা অন্ত্র বলেন, সব জায়গাতেই দুইভাবে পরিপাক হয়। একটা হচ্ছে রাসায়নিক এবং একটা হচ্ছে যান্ত্রিক। একটা হচ্ছে রাসায়নিক এবং একটা হচ্ছে যান্ত্রিক। ধরেন মুখ গহ্বরে রাসায়নিক পরিপাক কিভাবে হয় আর যান্ত্রিক পরিপাক কি হবে, এটা একটু আমরা দেখব, ঠিক আছে? যান্ত্রিক মানে কি? যেখানে কোনো কিছু যন্ত্রের মতো কাজ করে, মেশিনের মতো কাজ করে। যন্ত্র মানে কি?
মেশিন। তো মেশিনের মতো কি মানে সেটা চলাচল করতে পারবে। সো মুখের মধ্যে এমন কি আছে যেটা চলাচল করতে পারে? একটা হচ্ছে জিহ্বা, আরটা হচ্ছে দাঁত। ঠিক আছে, জিহ্বা আর দাঁত। আমাদের যে জিহ্বাটা আছে এই জিহ্বাটা কি করে? খাবারটাকে ঠেলে ঠেলে দেয়। আর দাঁতটা কি করে? অনেকটা থাকে না রোলার, যেগুলো পেশার কাজ করে, সো সেগুলো পিষে ফেলে, তাই না? সো দাঁত কি এখানে দাঁত আর জিহ্বা এখানে মেশিনের মতো কাজ করতেছে একটা, তাই না? কন্টিনিউয়াসলি। সো এটা কি যন্ত্রের মতো কাজ করতেছে আমাদের জিহ্বা আর দাঁত। তাহলে এই যে জিহ্বা, জিহ্বা সম্পর্কে আরেকটু কিছু জানতে হবে। জিহ্বাতে কি হয়? জিহ্বা যদি আমি এরকম একটা ছবি আঁকাই, তাহলে জিহ্বার কয়েকটা পোর্শন আমি ভাগ করতে পারবো। একদম সামনের যে অংশ, আবার সামনে থেকে পিছনে দুটো অংশ। ঠিক আছে, মানে এটা যদি আমি অগ্রভাগ ধরি, এটা এই দুটো কি হবে? অগ্রভাগের দুই পাশ। এটা যদি আমি অগ্রভাগ ধরি, এটা হবে অগ্রভাগের দুই পাশ। ঠিক আছে, তারপরে এটা কি? পশ্চাৎ ভাগ, মানে পশ্চাৎ ভাগের দুই পাশ। এটা অগ্রভাগের দুই পাশ, এটা হচ্ছে পশ্চাৎ ভাগের দুই পাশ, আর এটা হচ্ছে পেছন দিকে। ঠিক আছে, ওকে। সো জিহ্বার এই ইম্পর্টেন্সটা কি, যে এই জিহ্বার গায়ে কতগুলা সাতকুড়ি থাকে। সাতকুড়ি বা মানে কি বলে, টেস্ট বার্ড যেটাকে বলে। সাধারণত 5 থেকে 10 দিনের মধ্যে, এই সময়টা মনে রাখবেন, 5 থেকে 10 দিনের পর পর কি হয়, এই সাতকরকগুলো নষ্ট হয়, আবার নতুন সাতকরক তৈরি হয়। ঠিক আছে, তো যেটা বললাম যে এইখানে যেগুলো আছে জিহ্বার যে অগ্রভাগ, এই অগ্রভাগে আমরা যে স্বাদটা পাই সেটা হচ্ছে মিষ্টি। অগ্রভাগের দুই পাশে আমরা যে স্বাদটা পাই সেটা কি? নোনতা বা লবণাক্ত। একদম পিছনে যে স্বাদটা পাই সেটা কি? অম্লতা বা টক স্বাদটা পাই। আর পিছনে যেটা পাই সেটা হচ্ছে তিক্ত। এখন একটা আপনারা কোশ্চেন করবেন তাহলে ঝাল স্বাদটা কই পাই? আসলে ঝালের জন্য আলাদা কোনো স্বাদকরক বা টেস্ট বাট নাই। ঝাল জাতীয় খাবার কি করে? জিহ্বায় জ্বালা সৃষ্টি করে, এই জ্বালাটাই আমাদের কাছে ঝাল হিসেবে অনুভূত হয়। ঠিক আছে, তাহলে দেখেন এগুলো মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। অগ্রভাগ হচ্ছে মিষ্টি, অগ্রভাগের দুই পাশ নোনতা, পশ্চাৎ ভাগের দুই পাশ টক, আর পিছনের দিক হচ্ছে তিক্ত। ঝালের জন্য কোনো স্বাদকরক বা টেস্ট বাট নাই। এটা জিহ্বায় কি জ্বালা সৃষ্টি করে, জ্বালাটাই আমাদের কাছে ঝাল হিসেবে ধরা দেয়। জিহ্বার জিনিস গেল, এরপর আসেন দাঁতে আসি। আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত কয়টা? উত্তর হচ্ছে 32টা। দন্ত সংকেত কিভাবে লেখা হয়? দাঁতগুলোর নাম একটু দেখেন। আইতে হচ্ছে ইনসিসর্স বা কর্তন, সিতে হচ্ছে ক্যানাইন বা ছেদন, পিতে হচ্ছে প্রিমোলার বা অগ্রপেশন, এমতে হচ্ছে মোলার বা পেশন। পেশন বা মোলার দাঁত কোনটা জানেন? সহজ কথা, আমাদের মাড়ির দাঁত যেটা। ইনসিসর বলতে আমাদের সামনে খরগোশের মতো যে দাঁতগুলো দেখা যায় সেটা হচ্ছে কর্তন। আর দুই পাশে ওই যে ভ্যাম্পায়ারের মতো যে দুইটা লম্বা লম্বা দাঁত আছে সেগুলো হচ্ছে ছেদন। প্রিমোলার হচ্ছে ছেদনের ঠিক পরে, কিন্তু মাড়ির দাঁতের আগে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অগ্রপেশন, আর মাড়ির দাঁতটা হচ্ছে পেশন। সো আইসিপিএম। এখন দেখেন আমরা একটু দন্ত সংকেত দেখার চেষ্টা করব। দন্ত সংকেত কি দেখেন, এই যে 32টা দাঁত বললাম প্রাপ্তবয়স্ক মানুষে, মানে কি দুই চোয়ালে সহ্য থাকে। উপরের চোয়ালে থাকে 16টা, নিচের চোয়ালে থাকে 16টা। আমরা যখন আইসিপিএম কথাটা বলি, আইসিপিএম মানে আইতে ইনসিসর, সিতে ক্যানাইন, পিতে প্রিমোলার, এমতে মোলার। আমরা সাথে এইভাবে মনে রাখি 212 3, 212 3। দেখেন আমরা যখন এই ওয়ার্ডটা লিখছি, এই ওয়ার্ডটা মানে কিন্তু পুরো দন্ত সংকেত না, এই দন্তকে আমরা 4 ভাগে ভাগ করব। ঠিক আছে, 4 ভাগে ভাগ করে যে এক ভাগ আছে সেই এক ভাগের সংকেত হচ্ছে এটা। যেমন আই এখানে কয়টা আছে? 2টা, দেন সামনে 2টা। ক্যান আছে কয়টা? একটা, এই যে ভ্যাম্পায়ারের মতো দাঁত। প্রিমোলার কয়টা আছে? 2টা, একটা 2টা। মোলার কয়টা আছে? 1 2 3। তাহলে আইসিপিএম যদি আমি লিখি তাহলে কি আমি জাস্ট 4 ভাগের 1 ভাগের সংকেত লিখতেছি। এবার যদি নিচে আবার সেম লিখি I2 C1 P2 M3, আইসিপিএম 212 3, আইসিপিএম 212 3। তাহলে এটা লিখি তাহলে কি এবার নিচের পাটি সহ গুনতেছি। এটা হচ্ছে উপরের পাটিটা নির্দেশ করতেছে, আর এটা হচ্ছে নিচের পাটিটা নির্দেশ করতেছে। ঠিক আছে, উপরের পাটি আর নিচের পাটি। আইসিপিএম 3, নিচে হচ্ছে আইসিপিএম 3, সেম। উপরে যে কটা থাকে নিচেও যে কটা। যদি আঁকান তাহলে জিনিসটা এরকম হবে, একটা আই, 2টা আই। তারপর কি যে ক্যানাইন একটা, তারপর প্রিমোলার 2টা, তারপর 1 2 3টা কি মাড়ির দাঁত। ঠিক আছে,
তাহলে উপরেও যা নিচেও তাই। তাহলে আপনারা কয় পাশ ধরলেন? জাস্ট এক পাশ ধরছেন, কিন্তু এই পাশে তো আরো একটা আছে, তাই কি দিয়ে গুণ দিতে হবে? এরকে 2 দিয়ে গুণ দিতে হবে। 2 দিয়ে যদি গুণ দেন, 2 এর 2 মানে গুণ কি মানে আপনি তখন এই যে এইচ ওয়ালটাও হিসাব করলেন। এখন চলেন গোনাগুনির পালা। 2 আর 1 3, 2 5 আর 3 8। তাহলে এক পাশে জাস্ট এই পাশে আছে কয়টা? 8টা। 2 দিয়ে গুণ দেন। নিচেও কি আছে? 8টা। 2 দিয়ে গুণ দেন, কত হবে? 8 দুগুণ 16, 8 দুগুণ 16। আবার কাটাকাটি করে দিয়েন না কিন্তু, ঠিক আছে? হচ্ছে উপরে 16টা, নিচের পার্টে 16টা, তাহলে 16 কত হয়? তোর হচ্ছে 32টা। এই হচ্ছে আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের হিসাব, দন্ত সংকেত বা দাঁতের হিসাব। আশা করি আপনারা বুঝতে পারছেন। জিভ বা দাঁত নিয়ে এর বিষয়ে কিছুই পড়তে হবে না। এবার আসেন রাসায়নিক পরিপাকে। রাসায়নিক পরিপাকটা কিভাবে হয়? রাসায়নিক পরিপাকের জন্য আমরা জানি মুখ গহ্বরে কতগুলো গ্রন্থি আছে, যার নাম কি? লালা গ্রন্থি, তাই না? লালা গ্রন্থি কয় জোড়া আছে আমাদের? 3 জোড়া। এই 3 জোড়া যে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থির নামগুলো কি কি? সাব লিঙ্গুয়াল, সাব ম্যান্ডিবুলার, আরটা হচ্ছে সাব প্যারোটিড। মনে রাখতে হবে সাব প্যারোটিড এর তিনটার মধ্যে সবচেয়ে বড়, ঠিক আছে? সবচেয়ে বড় হচ্ছে সাব প্যারোটিড। এটা কই থাকে? কানের পিছনে। সাবলিঙ্গুয়াল কই থাকে? জিহ্বার নিচে। আর সাব ম্যান্ডিবুলার কই থাকে? এটা হচ্ছে থাকে ম্যান্ডিবুলার নিচে, ঠিক আছে? দুই পাশে আমাদের দুটো চোয়ালের হাড্ডি আছে, ম্যান্ডিবল। সাব শব্দের অর্থ কি? নিচে, তার মানে ম্যান্ডিবলের নিচে। সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল শব্দের অর্থ জিহ্বা, সাব মানে নিচে, সাবলিঙ্গুয়াল মানে কি? জিহ্বার নিচে, ঠিক আছে? এখন এই যে 3টা গ্রন্থি আছে, 3টা গ্রন্থি থেকে যে ক্ষরণটা হয় তাকে বলে কি? লালা। এই লালায় 2টা এনজাইম থাকে। এই লালায় 2টা এনজাইম থাকে। কি কি এনজাইম? আমরা মনে রাখবো টাম দিয়ে। টাম, টাম মানে কি? টাতে হচ্ছে টায়ালিন, আর মতে হচ্ছে মল্টেস। টায়ালিনটা কি করে? আমাদের শরীরে জটিল শর্করা, যে খাবারটা টায়ালিনটা কি করে? আমাদের শরীরে যে জটিল শর্করা আছে, একদম সর্বপ্রথম যে জটিল শর্করাটা আছে, সেই শর্করাটাকে টায়ালিন প্রথমে ভাঙতে আসে। এই কি করে? মল্টোস বানায়। আর এই মতে কি? মতে হচ্ছে মল্টেস। তাহলে মল্টোস যে তৈরি হয়, এই মল্টোসকে আবার কে ভাঙবে? আমরা এক করে দিই বিক্রিয়াটা। তাহলে টাতে হচ্ছে টায়ালিন, টায়ালিন কি করে? জটিল শর্করাকে মল্টোস বানায়। তাহলে মল্টোসকে ভাঙবে যে এনজাইম, তার নাম কি? তার নামও কাছাকাছি হবে, শুধু ওজ না হয় কি? এজ হবে। সাধারণত এনজাইমের নামের শেষে এস শব্দটা বসে। তাহলে মল্টোসকে যে ভাঙবে তার নাম কি? মল্টেস। মল্টোস হচ্ছে একটা মানে ডাইস্যাকারাইড। মল্টোস হচ্ছে একটা ডাইস্যাকারাইড, মানে এটা ভাঙলে কি 2টা মনোস্যাকারাইড পাওয়া যাবে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ প্লাস গ্লুকোজ। ক্লাসের শুরুতেই বলছিলাম আমাদের পরিপাক করার উদ্দেশ্য কি? জটিল শর্করা থেকে গ্লুকোজ উৎপন্ন করা। জটিল শর্করা থেকে গ্লুকোজ, তারপরে আমিষ থেকে অ্যামিনো অ্যাসিড, আর চর্বি থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করা। এটা হচ্ছে পরিপাকের উদ্দেশ্য, তাই না? এগুলো হচ্ছে কি? সহজ সরল ফর্ম। এগুলো সহজে রক্তের মধ্যে মিশতে পারে। আমরা শুনি না ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজ বেশি, সেগুলো কি? এগুলো উৎপন্ন, এগুলো রক্তের মধ্যে বেশার উপযোগী হয়। তার রাসায়নিক পরিপাকটা একবার দেখাই, যে কার্বোহাইড্রেট মনে রাখবেন, মুখ গহ্বরে কার্বোহাইড্রেট পরিপাক হয়, লিপিড হয় না, প্রোটিন হয় না। আবার অন্যদিকে একটু পর যখন আমরা পাকস্থলী পড়ব, পাকস্থলীর ব্যাপারটা কি? যে এখানে কার্বোহাইড্রেট হয় না, যে এখানে কার্বোহাইড্রেটটাই এটা ঝামেলা করবে। এখানে কার্বোহাইড্রেটটাই হয় না, লিপিডও হয়, প্রোটিনও হয়। তাহলে মুখ গহ্বরের সাথে পাকস্থলী অম্লটা দেখেন, মুখ গহ্বরে কার্বোহাইড্রেট হয় না, কার্বোহাইড্রেট হয়, লিপিড আর প্রোটিন হয় না। আর পাকস্থলীতে কি হয়? কার্বোহাইড্রেট হয় না, লিপিড আর প্রোটিন হয়, ঠিক আছে? সো এখান থেকে জিনিসটা মনে রাখেন। তো রাসায়নিক কার্বোহাইড্রেট বিশ্লেষী 2টা এনজাইম, নাম কি? টাম, তাতে টায়ালিন, এর জটিল শর্করাকে মল্টোস বানায়, আর মল্টোসকে মল্টেস বানায় হচ্ছে গ্লুকোজ, এবং গ্লুকোজ মানে 2 অণু গ্লুকোজে পরিণত করে আর কি, যেহেতু মল্টোস একটা ডাইস্যাকারাইড। সো এই ছিল আমাদের মুখ গহ্বরের পরিপাক। এবার চলো আসেন আমরা একটু পাকস্থলীতে যাই।
দেখি ওরা কি বলে। তো যেটা একটু আগে বলছিলাম যে পাকস্থলীর ব্যাপারটা, ওকে, সো আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে খাবারটা মুখ গহ্বর পার করে কই আসবে, পাকস্থলীতে আসবে। মুখ গহ্বরে কার্বোহাইড্রেট পরিপাক হয়েছিল, লিপিড আর প্রোটিন হয় নাই। পাকস্থলীতে প্রোটিন আর লিপিডেরই পরিপাক হবে, কার হবে না? কার্বোহাইড্রেট পরিপাকটা হবে না। তো আমরা প্রথমে আরেকটা কথা বলছিলাম যে পাকস্থলী বা মুখ গহ্বর বা ক্ষুদ্রান্ত সব জায়গাতে কি হয়, দুইভাবে পরিপাক হয়, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। চলো তো আমরা যান্ত্রিক পরিপাক সম্পর্কে জানি। যান্ত্রিক পরিপাক, যান্ত্রিক পরিপাকটি এটি মনে রাখবা, পাকস্থলীতে তিন ধরনের লেয়ার, তিন ধরনের মাসলের লেয়ার বা মাস্কুলার লেয়ার ও 4 ধরনের কোষ আছে। কি বললাম? 3 ধরনের লেয়ার, 4 ধরনের কোষ। যান্ত্রিক পরিপাকে কাজ করেছে এই 3 ধরনের লেয়ার। এই 3 ধরনের লেয়ারটা যান্ত্রিক পরিপাকে কাজ করে। সে কি করে? সে বেসিক্যালি তার যে এই লেয়ার, মানে কি এর মধ্যে মাংসের লেয়ার আছে, এই লেয়ারটা সে কি করে, এই যে ভেতরে যে খাবারটা আসে সেই খাবারটা থেকে কি করে, সেই খাবারটাকে সে চারপাশ থেকে মোচড় দেয়। মোচড় দিয়ে সেই খাবারটাকে কি করে, মোচড় দেয় বা মানে মোচড়ামুচড়ি করে, বাংলা বগুড়া ভাষায় যেটা বলে। মোচড় দিলে সে খাবারটা কি হয়, তরল, একটা অর্ধতরল ঘনস্তূপে পরিণত হয়, তাই না? আমরা এটা কি বলি, কাইম বা মন্ড। ঠিক আছে? তো 3 ধরনের লেয়ার যান্ত্রিক পরিপাকটা করে। এই যান্ত্রিক পরিপাকের লেয়ার বা স্তরগুলা, মানে স্তর মানে কি, লেয়ার মানে কি, তার প্রাচীর। তো পাকস্থলী যে প্রাচীরগুলো আছে সেই প্রাচীরগুলো কি করে, চারপাশ থেকে মোচড় দেয়, ফলে যে খাবারটা আসলো পাকস্থলী থেকে, খাবারটা আরও কিছু গ্যাস্ট্রিকের সাথে মিশে একটা অর্ধতরল স্যুপের মতো, ঘন স্যুপের মতো পরিণত হয়, যেটাকে বলে কাইম বা মন্ড। এবার আসো রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক কি করে? এই 4 ধরনের কোষ। ঠিক আছে? ওকে, সো এখন দেখেন আমরা যেটা বললাম, রাসায়নিক পরিপাক মানে কি, যেখানে এনজাইম আছে, যেখানে রস আছে, সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক কি, যেটা যন্ত্রের মতো কাজ করে। মুখ গহ্বরে ছিলাম, যন্ত্রের মতো কাজ কে করছিল? যন্ত্রের মতো কাজ করছিল হচ্ছে জিহ্বা আর দাঁত। এটা কি যন্ত্রের মতো আগে পিছনে সামনে মুভমেন্ট করে খাবারটাকে যান্ত্রিক পরিপাক করছে। আর রাসায়নিক পরিপাকে কি ছিল? জাস্ট কেমিক্যাল ছিল, মানে এনজাইম ছিল, তাই না? সো এইখানে দেখেন পাকস্থলীতে যে 3 ধরনের লেয়ার আছে, সেটা কি মোচড়ামুচড়ির কাজটা করে। মুখ গহ্বরে যেটা করতে জিহ্বার দাঁত, এখানে সে মোচড়ামুচড়ি বা চারপাশ থেকে মোচড় দেওয়ার কাজটা কে করে? পাকস্থলী। ঠিক আছে? ফলে কি হয়, এটা একটা খাবারটা যেটা ছিল সেটা পানির সংস্পর্শে এসে বা গ্যাস্ট্রিকের সংস্পর্শে এসে অর্ধতরল কাইম বা মন্ডে কনভার্ট করে। এখন রাসায়নিক পরিপাক এখানে কি কি হয়? রাসায়নিক পরিপাকের ব্যাপারে একটু আগে বলছি, একটা আউটলাইন দিচ্ছি। কার্বোহাইড্রেট পরিপাক হবে না, শুধু প্রোটিন আর লিপিডে হবে। ঠিক আছে? কার্বোহাইড্রেট বিশ্লেষে কোনো এনজাইম যেহেতু এখানে থাকে, তাই শুধু প্রোটিন আর লিপিডই বিশ্লিষ্ট হবে। ওকে, এখন ধরো রাসায়নিক পরিপাক এখানে কিভাবে হয়। সবসময় মনে রাখবা, সামনে প্রো আর পিছনে জেন, সামনে প্রো আর পিছনে জেন, এই টাইপ শব্দ যদি থাকে এগুলো ইনঅ্যাক্টিভেটেড, এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড। যেমন আমি যদি বলি প্রোরেনিন বা পেপসিনোজেন, তাহলে যেটা বললাম, সামনে যদি প্রো থাকে বা পিছনে যদি জেন থাকে, বুঝবে এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ এনজাইম। এগুলো কি করতে হবে? সক্রিয় করতে হবে। এগুলো কি করতে হবে? সক্রিয় করতে হবে। সক্রিয় করার জন্য বেসিক্যালি কি করতে হয়, মানে একটা এনজাইমের ক্রিয়া করতে হয়। এনজাইমের ক্রিয়ার ফলে এরা কি, পেপসিনোজেন যেটা, সেটা পেপসিন হয়ে যাবে। লাস্টে জেনের জন্য নিষ্ক্রিয় ছিল না, সো জেনটাকে বাদ দিবে, সো কি হবে? পেপসিন। প্রোরেনিনটা কিসে কনভার্ট হবে? সামনে কি আছে? প্রো, বাদ দিয়ে দাও, এনজাইমটা কিসে পরিণত হবে? রেনিন। ঠিক আছে? এনজাইমটা হচ্ছে রেনিন। এই কাজটা কে করে? এই কাজটা করে বেসিক্যালি একটা এনজাইম নাম হচ্ছে পেপসিন। এটা করে হচ্ছে
পেপসিন নামক একটা এনজাইম। পেপসিন আর এই যে পেপসিনোজেনটা, পেপসিন, সরি একটু ভুল লিখলাম, পয়েন্টটা রেন হওয়ার পর এটা কি পেপসিনোজেনটা হবে হচ্ছে পেপসিনের মাধ্যমে, নামের সাথেই মিল আছে। পেপসিন অ্যাক্টিভেট করবে হচ্ছে পেপসিনোজেনকে। তাহলে যেটা বললাম, সামনে যদি প্রো বা পিছনে যদি জেন থাকে সেটা কি হয়, নিষ্ক্রিয় এনজাইম। তাই নিষ্ক্রিয় এনজাইম যেহেতু প্রোর জন্য হয়েছে, বাদ দিয়ে দেন প্রো, রেইনটা হচ্ছে সক্রিয় অবস্থা। পেপসিনোজেন জেনের জন্য হয়েছে, জেন বাদ দিয়ে দেন, এটা কি সক্রিয় অবস্থা। তাহলে পেপসিন হরমোনের প্রভাবে পেপসিনোজেন কি করে, ভুল বললাম সরি একটু, পেপসিন যে এনজাইমটা আছে সেই এনজাইমটা পেপসিনোজেনকে ভেঙে কি করে, ভাই কথাটা বুঝি নাই। মানে এই যে আমি বললাম যে প্রোরেনিন আর পেপসিনোজেন, প্রোরেনিন আর পেপসিনোজেন সামনে যদি প্রো থাকে আর লাস্টে যদি জেন থাকে, তাহলে এরা হচ্ছে নিষ্ক্রিয় এনজাইম। ঠিক আছে, যে নিষ্ক্রিয় এনজাইমগুলো সেগুলো সক্রিয় হতে হবে। তাহলে কি সামনের প্রো আর লাস্টের জেনটা কেটে দিব, তাহলে শব্দ কি থাকলো, রেনিন। আর পেপসিনোজেন কি হয়ে যায়, পেপসিন। এগুলো হচ্ছে সক্রিয় অবস্থা, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অবস্থা। এটা কি বোঝা গেছে? ভাই আপনার নাম কি? পেপসিন? বুঝি নাই? মানে পেপসিনোজেন থেকে আমাদের পেপসিন তৈরি করতে সহায়তা করে কি? ওটাই বলতেছি, পেপসিন। একটু পরে বলতেছি না, Okay. আগে কথা শোনো আগে। আমি বললাম যে পেপসিনোজেনটা সক্রিয় হবে, পেপসিন হবে, ঠিক আছে। আর এগুলা তাহলে সক্রিয় করে কে? আমার কোশ্চেন হচ্ছে, এতক্ষণ বললাম যে পোরেনটা সক্রিয় রেনিন হবে, পেপসিনোজেনটা সক্রিয় পেপসিন হবে, তাহলে সক্রিয় করবে কে? আমরা সবাই জানি পাকস্থলীতে কি হয়, কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই প্রোরেনকে রেনিন বানায় আর পেপসিনোজেনকে পেপসিন বানায় ফেলে। ব্যাপারটা কি বোঝা গেছে? আর আচ্ছা, তো এখন এছাড়াও গ্যাস্ট্রিক যে গ্রন্থি পাকস্থলীতে, যেটা বললাম যে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য কোনো এনজাইম নেই, সো কার্বোহাইড্রেট নিয়ে কোনো কাহিনী হবে না। সো এই প্রোরেনিন আর পেপসিনোজেন সক্রিয় রেনিন এবং পেপসিন যথাক্রমে তৈরি করে। এগুলো বেসিক্যালি প্রোটিন বিশ্লেষী এনজাইম। এরা কি করবে, এরা প্রোটিনের পরিপাক করবে। যেমন তোমাদের বই দেয়া আছে যে আমরা কি খাই, আমিষ জাতীয় খাবার। আমিষ মানে কি, প্রোটিন। এটা ভাঙে নাই, জাস্ট আমিষ হিসেবে আসছে, মুখ গর্ভে আমিষ পরিপাক হয় নাই, তাই আমিষটা কি অবিকৃত অবস্থায় পাকস্থলীতে আসে। এসে আমরা খাবারের সাথে কি পানিও খাই। সো আমিষ আর পানি এটাকে পেপসিন কিসে কনভার্ট করবে, এটাকে পেপসিন কনভার্ট করবে হচ্ছে প্রোটিওজ এবং পেপটনে। প্রোটিওজ এবং পেপটন জিনিসটা কি, এগুলো হচ্ছে প্রোটিনের ছোট ছোট ফর্ম। অ্যামিনো অ্যাসিড হওয়ার আগে প্রোটিওজ এবং পেপটন হচ্ছে তাদের ছোট ছোট ফর্ম। আমরা প্রথমে দেখছিলাম যে আমিষটা ভেঙে শেষমেশ কি হবে, অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড হওয়ার আগে এরা কি হয়, মেইনলি প্রোটিওজ এবং পেপটন হয়। এটা একটা মধ্যবর্তী একটা ছোট বা ক্ষুদ্র অবস্থা। আবার যে রেনিনটা আছে, রেনিনটা কিসের কাজ করে, যেমন দুধের যে আমিষ, দুধের আমিষকে বলা হয় কেসিন। কেসিনের উপর কাজ করে হচ্ছে রেনিন। রেনিন কেসিনের উপর কাজ করে, সেটা কি বানায়, প্যারাকেসিন বানায়। কি বানায়, প্যারাকেসিন। পরবর্তীতে প্যারাকেসিনের উপর আবার পেপসিন এনজাইম কাজ করে, অ্যান্ড সেখান থেকে আরও ক্ষুদ্র ফর্ম, সেটা হচ্ছে পেপটন, পেপটন বানায় ফেলে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো আমি আরেকবার বলতেছি, ভাই কেসিনটা কি? কেসিন হচ্ছে দুধের যে প্রোটিন, দুধের প্রোটিনকে বলা হয় কেসিন। ঠিক আছে, দুধের প্রোটিনকে বলা হয় কেসিন। ঠিক আছে, তো রাসায়নিক পরিবারটা আমি আরেকবার ব্যাখ্যা করি। রাসায়নিক পরিবারটা কি, যেটা বললাম যেখানে এনজাইম দিয়ে কাজ হবে, যেখানে যন্ত্রের মতো কাজ হবে, যেটা বললাম যে 3 ধরনের লেয়ার এবং 4 ধরনের কোষ। এই 4 ধরনের কোষ কি করবে, 4 ধরনের কোষে একটা ক্ষরণ আছে। 4 ধরনের কোষের নামে এখনই তোমাদেরকে বলতেছি। বাট এই 4 ধরনের কোষের যে ক্ষরণ, এই ক্ষরণটা কি করবে, রাসায়নিক পরিপাকে অংশ নেবে। রাসায়নিক পরিপাকের জন্য যে এনজাইম, প্রথমে আমি প্রোটিন বিশ্লেষী এনজাইম নিয়ে কাজ করতেছি। সে প্রোটিন বিশ্লেষী এনজাইম কি কি আছে, প্রোরেনিন এবং পেপসিনোজেন। এখন যেগুলো এনজাইমের নামের সামনে প্রো থাকে আর লাস্টে জেন থাকে, সেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ। তাহলে এগুলো কি আগে অ্যাক্টিভ করতে হবে। তাহলে প্রোরেনিনটা যদি অ্যাক্টিভ হয়, সামনের প্রোটা কেটে দাও, না হবে রেনিন। পেপসিনোজেনটাকে অ্যাক্টিভেট করো, লাস্টে জেন কেটে দাও, না হবে পেপসিন। তাহলে এগুলো সক্রিয় করবে এটাকে, উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সক্রিয় হওয়ার পরে যে পেপসিনটা আছে, পেপসিনটা কাজ করবে হচ্ছে আমিষের উপরে বা প্রোটিনের উপরে। পেপসিনটা কাজ করে প্রোটিনের উপরে। এখন প্রোটিন, এখন আমরা যে খাবার খাইছি পাকস্থলীতে অবশ্যই কি পানি আসছে। সো আমিষ আর পানি দুইটার উপরেই কাজ করেছে পেপসিন, বানায় কি প্রোটিওজ এবং পেপটন। এটা প্রোটিনের চেয়েও একটা ক্ষুদ্র অবস্থা। মানে আমিষ মানে কি, প্রোটিন, প্রোটিনটাকে ভেঙে কি বানায়, প্রোটিওজ এবং পেপটন। তারপর দুধের যে আমিষ আছে, সে আমিষে কেসিন বলে।
এই কেসিনের উপর কাজ করে রেনিন, রেনিন কেসিনটাকে বানায় ফেলে প্যারাকেসিন, আর সেই প্যারাকেসিনটার উপরে কাজ করে আবার পেপসিন। এই যে পেপসিনটা সে আবার প্যারাকেসিনের উপর কাজ করে, কারণ প্যারাকেসিন এখনো ছোট হয় নাই, এখনো আরো ক্ষুদ্র করা যাবে। সো প্যারাকেসিনের উপর কাজ করে পেপসিন, সো বানায় ফেলা হচ্ছে পেপটন। সো একটু আগে বলছিলাম যে 4 ধরনের কোষ, যেটা যাদের ক্ষরণগুলো রাসায়নিক পরিপাকে অংশগ্রহণ করে, সেই 4 ধরনের কোষ কি কি আমরা একটু নাম জানবো। আজ আমি, তো গান আছে না, আজ আমি ছন্দ ছাড়া। তো আতে হচ্ছে আর্জেন্টাফিন কোষ, আর্জেন্টাফিন কোষ। এর আরেকটা নাম হচ্ছে চিফ কোষ। জতে হচ্ছে জাইমোজেনিক কোষ। এই অতে হচ্ছে অক্সিন্টিক কোষ। আমার হাতে লেখা ভয়াবহ বাজে হচ্ছে, আই এম ভেরি সরি ফর ইট। আর মিতে হচ্ছে মিউকাস কোষ। অক্সিন্টিকের আরেকটা নাম কি, প্যারাইটাল। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বললাম, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আসে অক্সিন্টিক বা প্যারাইটাল কোষ থেকে। মিউকাস কোষ থেকে, নাম মিউকাস, সো ক্ষরণ করে কি, মিউকাস। আর্জেন্টাফিন বা চিফ কোষ থেকে এই যে পেপসিনোজেনের কথা বললাম না, এই পেপসিনোজেনটা আর্জেন্টাফিন বা চিফ কোষ থেকে আসে। আর জাইমোজেনিক কোষ থেকে তৈরি হয় ইন্ট্রিনজিক ফ্যাক্টর। ইন্ট্রিনজিক ফ্যাক্টর মনে থাকবে না জিনিসগুলো, পাকস্থলী থেকে আর কিচ্ছু পড়ার নাই। আর হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে, ইন্ট্রিনজিক ফ্যাক্টর। এটা তোমাদের বই জাস্ট এটুকুই দেয়া আছে। ইন্ট্রিনজিক ফ্যাক্টরের পুরো নাম হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল। ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেলটা বেসিক্যালি ভিটামিন B12 পরিপাকে সহায়তা করে, ঠিক আছে। ওকে, এরপর দেখো আরেকটা বাকি আছে। আমরা যেটা বললাম, এই যে আমাদের মেইন ছক, আমরা বলছি কার্বোহাইড্রেট পরিপাক হবে না, সো এখানে আমাদের কার্বোহাইড্রেট নিয়ে কোনো চিন্তা নাই। আমরা প্রোটিন পরিপাকটা দেখছি, এবার দেখবো লিপিড পরিপাকটা কীভাবে হয়। পাকস্থলীর ইংরেজি কি, গ্যাস্ট্রিক, তাই না? আমরা বলছিলাম স্টোমাক বা গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক শব্দের অর্থ হচ্ছে পাকস্থলী। লিপিডকে বা চর্বিকে যে এনজাইমটা ভাঙে তার নাম হচ্ছে লাইপেজ। তাহলে পাকস্থলীর নাম গ্যাস্ট্রিক, আর লিপিডকে যে এনজাইম ভাঙে তার নাম হচ্ছে লাইপেজ। তাহলে পাকস্থলীতে লিপিড বিশ্লেষী যে এনজাইমটা আছে তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। এটা কি করে, আমাদের যে চর্বি বা লিপিড আছে সেটাকে জাস্ট ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে সেটা কনভার্ট করে দেয়। বোঝা গেছে ব্যাপারটা কি বললাম? লিপিড, গ্যাস্ট্রিক লাইপেজটা কি, এটা হচ্ছে সোললি আমাদের পাকস্থলী থেকে খরিত হয়। পাকস্থলীর যে গ্যাস্ট্রিক চর্বি বিশ্লেষণ যেমন হচ্ছে লাইপেজ, সো লিপিডকে ভেঙে সেটা কী করবে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ঠিক আছে। যেগুলো পড়ছে যেটুকু বড় সবগুলো এক জায়গায় করে একদম গুছায় পড়াই দিচ্ছে, ঠিক আছে। ইনশাল্লাহ বইয়ের আর কোনো কানি খোঁজা লাগবে না, জাস্ট এই ছকগুলো সুন্দর করে খাতায় একদম লিখে রাখবা। এই কাজগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা একদম সুন্দর করে নোট করে আমাকে এই ছবিগুলো পাঠিয়ে দিবা। ওকে, সো এই গেল হচ্ছে চর্বির কাহিনী, চর্বিও শেষ। আমরা বলছিলাম, সো যেটা দেখলাম আর কি, যে পাকস্থলীতে শুধুমাত্র কি হবে, প্রোটিন আর চর্বি জাতীয় খাবারের পরিপাক হবে, কার্বোহাইড্রেট বিশ্লেষণ এনজাইম নাই, তাই এখানে কার্বোহাইড্রেটের পরিপাকটা হবে না। শেষ এটুকু। এবার যেটা বললাম, খাবারটা প্রথমে ছিল কোথায়, মুখ গহ্বরে, তাই না? মুখ গহ্বরে আমরা দেখলাম লালা কাজ করলো, কার্বোহাইড্রেট পরিপাক হলো, লিপিড আর প্রোটিনটা হলো না, মুখ ছিদ্র। তারপর খাবারটা গলবিল ক্রস করে যখন পাকস্থলীতে আসলো, আমরা পাকস্থলী দেখলাম কাহিনী পুরো উল্টে গেছে, যে এখানে কার্বোহাইড্রেট হয়নি, লিপিড আর প্রোটিন হয়েছে। লিপিডের জন্য গ্যাস্ট্রিক লাইপেজ ছিল, আর প্রোটিনের জন্য কি ছিল, পেপসিনোজেন আর প্রোরেনিন, তাই না? ওকে, সো এরপর পাকস্থলী শেষ হলে খাবারটা কই আসবে, ক্ষুদ্রান্তে আসবে, তাই না? আচ্ছা, ক্ষুদ্রান্তের প্রথম অংশ, এই অংশের নাম কি, সি আকৃতির, ডিউডেনাম। ডিওডাম। আমরা একটা লাইন দেখেছিলাম, এই যে যকৃত, তারপরে ফাঁকে থাকে হচ্ছে অগ্নাশয়, তাই না? আচ্ছা ভাইয়া, গ্যাস্ট্রিক লাইপেজটা কোত্থেকে আসে? কি, গ্যাস্ট্রিক লাইপেজটা পাকস্থলী থেকে আসে। গ্যাস্ট্রিক যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলো থেকেই গ্যাস্ট্রিক লাইপেজ আছে। গ্যাস্ট্রিক পিটের মধ্যে না এটা কি অনেক ধরনের গ্রন্থি আছে, এই 4টা কোষের মধ্যে সেটার নাম অবশ্যই তুমি পাবা না, বাট এটা যে গ্যাস্ট্রিক জুস খরিতে হয়, এটা জিনিস বলতে ভুলে গেছি, থ্যাংক ইউ ফর দ্যাট। সেটা হচ্ছে প্রতিদিন যে পাকস্থলী আছে, পাকস্থলী থেকে 2 লিটারের মতো গ্যাস্ট্রিক জুস খরিতে হয়, ঠিক আছে। ওই গ্যাস্ট্রিক জুসের মধ্যে একটা উপাদান হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, ঠিক আছে। আচ্ছা, আর লালা একটা ব্যাপার বলতে, সক্রিয় থাকবে?
বুঝি নাই। ভাই এটা কি সক্রিয় থাকে সবসময়? গ্যাস্ট্রিক লাইপে, লাইপেজটা কি সবসময় সক্রিয়? হ্যাঁ গ্যাস্ট্রিক লাইপেজটা সক্রিয় থাকে, এটা সক্রিয় করার প্রয়োজন হয় না। সাধারণত শুধুমাত্র যে এনজাইমগুলো প্রোটিন বিশ্লেষী শুধু সেগুলোরই মানে সক্রিয় হওয়ার প্রয়োজন পড়ে, ঠিক আছে? তাও যে সবগুলো সক্রিয় হওয়ার দরকার আছে এরকম না, ঠিক আছে? দুই একটা আছে যেগুলো নিষ্ক্রিয় অবস্থায় করিত হয়, আমি একটু পর দেখাই দিব কোনটা কোনটা নিষ্ক্রিয় আর কোনটা কোনটা সক্রিয় অবস্থায় করিত হয়। সো এইখানে লালার যে কথা বলছিলাম, মানুষ প্রতিদিন 1.2 থেকে 1.5 লিটারের মতো লালাক্ষরণ করে। তার লালা প্রতিদিন দৈনিক কতটুকু খরিত হয়? 1.2 থেকে 1.5 লিটার। আর লালার পিএইচটা জানতে হবে, 6.2 থেকে 7.4, এই পিএইচটা, লালার পিএইচটা জানবা। আর গ্যাস্ট্রিক জুসের যে পিএইচ, এই পিএইচটা হচ্ছে, এই যে 2 লিটার গ্যাস্ট্রিক জুস খরিত হয় এটার পিএইচ হচ্ছে 1.5 থেকে 3.5। এটা বই টু বই ভ্যারি করতে পারে, ঠিক আছে? বই টু বই এটা ভ্যারি করতে পারে, ঠিক আছে? সো এই গ্যাস্ট্রিক জুস খরিত হয় 2 লিটার। এই 2 লিটারের যে জুসগুলো আছে তার মধ্যে এই যে আমরা যে 4টা কোষের কথা বললাম, এই 4টা কোষের ক্ষরণ আছে, গ্যাস্ট্রিক লাইপেজ আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সব মিলেই কি 2 লিটার হচ্ছে গ্যাস্ট্রিক জুস। এটা প্রতিদিন সাধারণত প্রায় 2 লিটারের মতো গ্যাস্ট্রিক জুস খরিত হয়। সো ওকে, ভাই লালা কতটুকু? লালা লালা কতটুকু ভাইয়া? 1.2 থেকে 1.2 থেকে 1.5, কতটুকু দেখি না ভাই। 1.2 থেকে 1.5 লিটার। ওকে, এবার চলে আসো তো, যেটা বলছিলাম যে এখানে কি আছে, কার্বোহাইড্রেট খাবারের পরিপাক হয়েছে মুখ গহ্বরে, লিপিড হয়নি, প্রোটিন হয়নি। পাকস্থলীতে সে উল্টে গেছে, কার্বোহাইড্রেট হয়নি, লিপিড হয়েছে, প্রোটিন হয়েছে। ক্ষুদ্রান্তে কাহিনী কি হবে? এখানে কার্বোহাইড্রেট হবে, লিপিডও হবে, প্রোটিনও হবে, ঠিক আছে? ক্ষুদ্রান্তে সব ধরনের খাবারই পরিপাক হয়। আগের ক্লাসে আমরা দেখাইছিলাম যে এই যে ক্ষুদ্রান্তে যখন একটা খাবার আসে, সেই খাবারের উপর কয়টা রস কাজ করে? 3টা রস। এই যে যকৃত থেকে আসে পিত্তরস, অগ্ন্যাশয় থেকে আসে অগ্ন্যাশয় রস, আর যে আন্তরিক গ্রন্থি, সেই আন্তরিক গ্রন্থি থেকে আসে আন্তরিক রস, ঠিক আছে? এই 3টা রস একসাথে কাজ করে। তাহলে চলো আমরা একটু ক্ষুদ্রান্ত পরিপাকটা দেখি সবাই, যে ক্ষুদ্রান্ত পরিপাক কীভাবে হয়। প্রথমেই দেখি পিত্তরস। পিত্তরসে ফার্স্ট অফ অল একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কোনো এনজাইম থাকে না এখানে। পিত্তরসে কোনো এনজাইম নাই। সো প্রোটিন বা কার্বোহাইড্রেট এগুলা পরিপাকে, বা চর্বি, এগুলো পরিপাকে কোনো ভূমিকা নাই। সে শুধু একটাই কাজ করে, সেটা হচ্ছে চর্বি পরিপাকে সাহায্য করতে পারে। আর চর্বি পরিপাকে সাহায্য করার জন্য যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন মানে কি আমি তোমাদের একটু বুঝাই, এর বাংলা হচ্ছে অবদ্রবণ। আমি কিন্তু আবারও কি বলছি ভালো করে খেয়াল করে দেখো, পিত্তরসে কোনো এনজাইম নাই, তাই সেটা কার্বোহাইড্রেট বা শর্করা হোক, আমিষ হোক বা লিপিড হোক, এগুলো পরিপাক করবে না। এগুলো পরিপাকে এটার কোনো ভূমিকা নাই। শুধুমাত্র চর্বি জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। কথাটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। চর্বি জাতীয় খাবার পরিপাক করে আর পরিপাকে সাহায্য করে, কথাটা কিন্তু আলাদা। সো এই যে পিত্তরস, সেই পিত্তরসের মধ্যে বিভিন্ন রকম পিত্ত লবণ থাকে, যেমন সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, বা পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট। এই যে লবণগুলা, এই লবণগুলা একটা কাজ করে, সেটা হচ্ছে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন জিনিসটা কি? তোমরা একটা কাজ করতে পারো, বাসায় একটা, ধরো একটা কারোর কাছে হাতের কাছে যদি পানি থাকে, দেন আঙুলের ফোঁটায় একটু পানি নিয়ে একটা সারফেসের উপর 1 ফোঁটা পানি রাখো। কি হবে? পানিটা খুব সুন্দর একটা রাউন্ড একটা স্ট্রাকচার ধরে রাখবে না? এই যে রাউন্ড যে একটা স্ট্রাকচার ধরে রাখছে, এই স্ট্রাকচারটা ধরে রাখার কারণটা কি? যে উত্তরটা দিতে পারবে সে আজকে 10 টাকা ফ্লেক্সির জন্য মনোনীত হবে। কোন ধর্মের জন্য পানিটা এরকম রাউন্ড একটা স্ট্রাকচার ধরে রাখছে সারফেসের উপরে? যারা ধরো এটা একটা সারফেস, আমি যদি এর উপর 1 ড্রপ পানি ফেলি, পানিটা খুব সুন্দর এরকম একটা ড্রপ আকৃতির হয়ে থাকবে। কোন ধর্মের জন্য পানিটা খুব সুন্দর এই একটা রাউন্ড স্ট্রাকচার ধরে রাখছে? সান্দ্রতা কি ভাই? আর কারো কিছু বলার আছে? পৃষ্ঠটান উত্তরটা কে দিয়েছে প্রথমে? একজন আস্তে করে দিল। ঠিক আছে, খুব সুন্দর করে তোমার ফোন নাম্বার আজকে আমাকে পাঠিয়ে দিবে ইনবক্সে, তোমার জন্য 10 টাকা পুরস্কার, ঠিক আছে? তো যেটা বললাম যে এটা কি খুব সুন্দর একটা রাউন্ড একটা স্ট্রাকচার ধরে রাখার কারণ হচ্ছে এর উপরে একটা পৃষ্ঠটান আছে। সান্দ্রতা জিনিসটা আলাদা। ভাই আমি কইছিলাম ভাই, না তুই সান্দ্রতা কইছস, আমি শুনছি। পরের বার হচ্ছে পৃষ্ঠটান দিলাম।
বাট ওই যে আস্তে করে বলছে সবার আগে বলছে, আমার কান খুব তীক্ষ্ণ, আমি সব শুনছি। আচ্ছা, সান্দ্রতা জিনিসটা কি, ধরো এর উপর একটা পানি ফেললাম বা তেল ফেললাম, তেলটা আস্তে আস্তে যাবে, পানিটা জোরে যাবে। এই যে পৃষ্ঠের এগেনস্টে যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে সান্দ্রতা, ঠিক আছে? আর এটা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে পিত্তে যে লবণগুলো থাকে, সেই লবণগুলো সাপোজ এই যে পানি একটা সুন্দর একটা রাউন্ড স্ট্রাকচার ধরে রাখছে, এই রাউন্ড স্ট্রাকচার যদি পিস্টনটা চারপাশ থেকে বাড়তে থাকে, ধরো এরপর পিস্টনটা চারপাশ থেকে টান দিতেছে অনেক, এটা এক সময় কী হবে, মানে যদি পানিতে আমি এমন কিছু মিশাই যেটা পৃষ্ঠটান বাড়াচ্ছে, তাহলে কী হবে, চারপাশ থেকে টান এত বাড়বে যে এক সময় এটা টাস করে ফুটা হয়ে কী হবে, ছোটো ছোটো বিন্দুতে পরিণত হবে না? যেটা বললাম, তুমি সার্ফেসের উপর এক ফোঁটা পানি রেখে তারপর আঙুল দিয়ে ঠাস করে একটা চাপ দাও, কী হবে, ওই বড় যে পানির কণা, সেই বড় পানির কণা ভেঙে ভেঙে ছোটো ছোটো পানির কণা পরিণত হবে। সহজ কথায় এই জিনিসটা হচ্ছে ইমালসিফিকেশন। মানে এই যে পিত্ত লবণগুলো থাকে, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট বা পটাশিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, এই জিনিসগুলো, এই লবণগুলো করে কি চর্বির সাথে মিক্সড হয়। চর্বির সাথে মিক্সড হয়ে চর্বির যে বড় বড় কণাগুলো আছে, চর্বির যে বড় কণা আছে, সেই বড় কণা ভেঙে ছোট ছোট কণায় পরিণত করে। চর্বির সাথে মিশে চর্বির যে পৃষ্ঠটান, সেই পৃষ্ঠটানটা অনেক বাড়ায়, ফলে চর্বিটা কি একসময় পৃষ্ঠটানের জন্য মানে থাকতে না পারে, একসময় কি ফেটে ফেটে ছোটো ছোটো কণা হয়ে যায়। সো চর্বির বড় কণা ভেঙে ভেঙে ছোটো কণা হওয়ার প্রক্রিয়া হচ্ছে ইমালসিফিকেশন বা অবদ্রবণ বলে বাংলায়, ঠিক আছে? তাহলে পিত্তরসে একদম ক্লিয়ার কাট কথা মনে রাখবা, এখানে কোনো এনজাইম থাকে না। সো কার্বোহাইড্রেট, লিপিড বা চর্বি পরিপাকে কোনো ভূমিকা নাই, মানে পরিপাক করে না, কিন্তু চর্বি পরিপাকে সাহায্য করে, মানে শুধুমাত্র চর্বি পরিপাকের সামান্য ভূমিকা আছে, কিন্তু পরিপাক করে না। কিন্তু কথাটা খুব ক্লিয়ারই শুনে নিও। সো ক্ষুদ্রান্তের পরিপাক 1 নম্বর হচ্ছে পিত্তরস, তাকে নিয়ে যাবতীয় কথাবার্তা আমাদের শেষ। 2 নম্বর হচ্ছে মেইন যেটা, সেটা হচ্ছে অগ্নাশয় রস। অগ্নাশয় রস, অগ্নাশয় রস থেকে কি আসে, আমি কতগুলো ছন্দ দিব, ঠিক আছে? একটু ছন্দগুলো একটু মনে রাখতে হবে সুন্দর করে, ঠিক আছে? অগ্নাশয়, প্রথমে দেখি আমিষ পরিপাকের জন্য কি কি, সরি কার্বোহাইড্রেট বা শর্করা। আগে আমরা শর্করা নিয়ে কথা বলবো, তারপর আমরা কথা বলবো হচ্ছে আর কিছু খাবার আছে রে, প্রোটিন বা আমিষ। মেমোরির অবস্থা যেন খুব খারাপ হচ্ছে, একটু ক্লাস নিতে ঘুমাই গেছিলাম, ওই যখন রাসায়নিক ইয়া পড়াচ্ছিলাম, পাকস্থলীর রাসায়নিকটা, মেমোরির অবস্থা খুবই খারাপ। আর হচ্ছে লিপিড বা চর্বি। তাহলে দেখো, আমি জাস্ট এনজাইমগুলোর নাম বলবো, তোমরা বাসায় যে সুন্দর করে এনজাইমের কি বিক্রিয়া নিজেরাই বলতে পারবে, আমি সিস্টেম তোমাদেরকে বলতেছি। শর্করা বিশ্লেষে এনজাইম পাওয়া যাবে হচ্ছে আম, ঠিক আছে? মুখ গহ্বরে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য লালাগ্রন্থি থেকে যে এনজাইমগুলো নিশ্চিত হয়েছিল, আমরা সেটা কি দিয়ে মনে রাখছিলাম? টাম, তাতে টালিন মতে মল্টেস, সো টাম। আর অগ্নাশয় মনে রাখবো আম, ঠিক আছে? আমতে কি, আতে হচ্ছে অ্যামাইলেস, আর মতে হচ্ছে মল্টেস। অ্যামাইলেস শব্দের অর্থই হচ্ছে শর্করা, অ্যামাইলো শব্দের অর্থ হচ্ছে শর্করা। যেমন তোমরা প্লাস্টিকের নাম শুনছো না, অ্যামাইলোপ্লাস্ট, ওটা কি করে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার সঞ্চয় করে। সো অ্যামাইলো শব্দটা যেখানেই দেখবা বুঝবা এখানে শর্করা। তাহলে যেটা বললাম যে আতে হচ্ছে অ্যামাইলেস, মতে হচ্ছে মল্টেস। আচ্ছা, তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো, মল্টেসটা কাকে ভাঙবে? মল্টোজ। ভেরি গুড, মল্টোজকে ভাঙবে। মল্টোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, ভাঙলে কি পাওয়া যাবে? 2 অণু গ্লুকোজ পাওয়া যাবে, ঠিক আছে? অ্যামাইলেসটা কি করবে? অ্যামাইলেসটা হচ্ছে একটা শর্করা বিশ্লেষী এনজাইম। সো বড় বড় যে শর্করা যে আছে, এই যে আমরা আলুর সাথে যেটা খাই সেটা হচ্ছে স্টার্চ, ভাত বা আলু, সেগুলো বেসিক্যালি স্টার্চ। স্টার্চ ভেঙে কী হবে, সে এর চেয়েও ছোটো, সেটা কি, মল্টোজ। ব্যাপারটা দেখো, ফার্স্টে যে স্টার্চ, আমরা যে ভাতটা খাইলাম, সেই ভাতটা ভেঙে আগে মল্টোজ বানাইলো, আগে কিন্তু ডিরেক্ট গ্লুকোজ বানাইতে পারবে না। আমাদের পরিপাকের টার্গেট কি, শর্করাকে গ্লুকোজ বানানো, আমিষকে অ্যামিনো অ্যাসিড বানানো, লিপিডকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বানানো। কিন্তু এটা কিন্তু আগেই যে আমি গ্লুকোজ বানাবো তা কিন্তু হবে না, স্টার্চকে আগে ভেঙে আগে ছোটো একটা মল্টোজ, একটা ডাইস্যাকারাইড বানাবে, সেই মল্টোজকে আবার ভাঙবে মল্টেস, ভেঙে গ্লুকোজ বা একটা মনোস্যাকারাইড বানাবে। দেখো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু ছোটো হচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এগুলো ছোটো হবে, একবারেই হবে না। সো প্রথমে স্টার্চকে কী করবে, অ্যামাইলোসটা মল্টোজে পরিণত করবে, সরি অ্যামাইলেজ নট লোস, লেজ, মল্টোজে পরিণত করবে। আর মল্টোজকে আবার ভাঙবে মল্টেজ, ভেঙে কী করবে, গ্লুকোজ প্লাস গ্লুকোজ।
সো মল্টেস নাম শুনলে তুমি বুঝতে পারতেছো সাবস্ট্রেটটা কি হবে, মল্টোস। আমি যদি বলি ল্যাকটেস, তাহলে ল্যাকটেসটা কাকে ভাঙবে? ল্যাকটোজ, সুক্রেস কাকে ভাঙবে? সুক্রোজ, আইসোমল্টেস কাকে ভাঙবে? আইসোমোল্টোস। ঠিক আছে, আইসোমল্টেস ভাঙবে আইসোমল্টোসকে। সো আমি তোমাদেরকে জাস্ট এনজাইমগুলোর নাম শেখানোর সূত্র করে দিয়েছি, বাকিটা তোমরা এমনি পারবা। আমিষ পরিবারে কি আছে? আম খেতে আইসো সুজানা ও লাইলি। আম খেতে আইসো সুজানা ও লাইলি মানে কি? আম মানে কি ছিল আগে আমরা পড়ছি, আম মানে কি? আইলেজ আর হচ্ছে মোল্টোস। ঠিক আছে। ও সরি, একটু ভুল বললাম, এটা এটা না, এটা একটু ভুল লিখছি, দাঁড়াও। এটা হবে হচ্ছে ছন্দ্রজনী কি ছিল রে, আমি নিজেও ভুলে গেলাম, দাঁড়া একটু মনে করার চেষ্টা করি। অগ্নাশয় পড়ছি না, অগ্নাশয়ে প্রোটিন পরিপাক কি কি জানি ছিল, হ্যাঁ অগ্নাশয় ছিল হচ্ছে টিকা কাকো। টিকা কাকোটা জাপানি নাম, বুঝছো? এই ছন্দটা আমি শিখছি সেই আমি যখন এইচএসসি ছিলাম, আমি যে ম্যাডামের কাছে পড়তাম, বিএম স্কুল মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন ম্যাডাম ছিলেন, নাসরিন ম্যাডাম, আমি ওনার কাছে বায়োলজি পড়তাম। এই ছন্দটা আমাকে উনি শিখাইছিলেন, এই ছন্দটা আমি আজও স্টুডেন্টদেরকে পড়াই। একটু মানে উল্টা হয়েছে, মানে দু একটা শব্দ উল্টা পাল্টা হয়েছে, বাট এখনও তোমরাও, যেহেতু আমি নিজে ওটা দিয়ে শিখছি, তোমরা নিজে ওটা দিয়ে মনে রাখবা। টিকা কাকো টিকা কাকো এটা হচ্ছে আমার ও ইলার ভালো ফ্রেন্ড। টিকা কাকো আমার ও ইলার ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে কি? তিন না? ঠিক আছে, তিনজনের। সো টিতে মনে রাখবা ট্রিপসিন, টিতে মনে রাখবা ট্রিপসিন। কাতে মনে রাখবা কাইমো ট্রিপসিন। বোর্ডটা ধরতে পারছি না ঠিক মতো আজকে। এই কাতে হচ্ছে কার্বক্সিলেস, আর এই কোতে হচ্ছে কোলাজিনেজ। আমারতে হচ্ছে অ্যামিনোপেপটাইডেজ। ইলাতে হচ্ছে ইলাস্টেজ। আর ট্রায়াঙ্গেল, এই ট্রাইতে হচ্ছে ট্রাইপেপটাইডেস। এরকম আরেকটা আছে, সেটা এটা মনে রাখলে এটা মনে থাকবে, সেটা হচ্ছে ডাইপেপটাইডেস। ঠিক আছে, এনজাইমগুলোর নাম জাস্ট মনে রাখবা যে একটা করে আরেকবার বলেন ভাই, হ্যাঁ বলতেছি। লেখাটা বুঝতেছি না। টিকা কাকো আমার ও ইলার ট্রায়াঙ্গেল, মানে টিকা কাকো হচ্ছে একটা জাপানি বন্ধু আমাদের, আমার মানে তো আমি, আর ইলা হচ্ছে একটা মেয়ে, আমাদের তিনজনের কি একটা সুন্দর একটা ফ্রেন্ডশিপের ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, তাহলে কি কি? টিতে হচ্ছে ট্রিপসিন, কাতে হচ্ছে কাইমোট্রিপসিন, কাতে হচ্ছে কার্বক্সিলেস, কোতে হচ্ছে কোলাজিনেজ, আমারতে হচ্ছে অ্যামিনোপেপটাইডেস, ইলারতে হচ্ছে ইলাস্টেজ, ট্রায়াঙ্গেল থেকে হচ্ছে ট্রাইপেপটাইডেস আর ডাইপেপটাইডেস। মনে রাখতে পারবা না? অবশ্যই পারবা। আর লিপিডটা মনে রাখবা হচ্ছে ফলাফল দিয়ে, জাস্ট এনজাইমের নামগুলো জানলেই এনাফ। ফলাফল মানে কি? ফতে হচ্ছে ফসফোলাইপেস, ফতে হচ্ছে ফসফোলাইপেস, লাতে হচ্ছে লাইপেস। লাইপেস মানে শব্দটার অর্থ কি? লিপিড বিশ্লেষী। যেমন পাকস্থলীতে লাইপেস বিশ্লেষী যে এনজাইমটা ছিল তার মানে লিপিড বিশ্লেষী যে এনজাইমটা ছিল তার নাম কি ছিল? গ্যাস্ট্রিক লাইপেস, তাই না? ওকে, আর এখানে লিপিড বিশ্লেষী যে এনজাইমটা তার নাম কি? ফসফোলাইপেস।
লাইপেস, আর লাস্টে যে ফলটা আছে ফল থেকে মনে রাখবা কোলেস্টেরল, কোলেস্টেরল অ্যাস্টারেজ। ঠিক আছে, জাস্ট এই ওয়ার্ডগুলো মনে রাখো, দেখবো বইয়ে হুবহু সেম কথাই লেখা আছে। ঠিক আছে, এর বাইরে আর কিচ্ছু নাই। তাহলে আমিষ অগ্নাশয় রসে শর্করা বিশ্লেষী এনজাইমগুলো কী কী আছে? আম, হাতে হচ্ছে আইসোমল্টেস, মত হচ্ছে মল্টেস। আমিষ বিশ্লেষী এনজাইমগুলো কী কী আছে? টিকা কাকো, আমারও ইলার ট্রায়াঙ্গেল, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, তারপর হচ্ছে কার্বক্সিলেস, কোলাজিনেস, অ্যামিনোপেপটাইডেস, ইলাস্টেজ, ট্রাইপেপটাইডেস অ্যান্ড ডাইপেপটাইডেস। আর লিপিড বিশ্লেষী কী কী আছে? ফলাফল, হতে ফসফোলাইপেস, রাতে লাইপেস, আর ফলতে হচ্ছে কোলেস্টেরল, ফল কোলেস্টেরল অ্যাস্টারেজ। ঠিক আছে, তাহলে কোলেস্টেরল অ্যাস্টারেজ কাকে ভাঙবে? কোলেস্টেরল অ্যাস্টারকে ভাঙবে। কোলেস্টেরল অ্যাস্টারেজ কোলেস্টেরল অ্যাস্টারকে ভাঙবে। ফসফোলাইপেস কাকে ভাঙবে? লাইপেসকে। ফসফোলিপিডকে ভাঙবে। ঠিক আছে, আর লাইপেস কাকে ভাঙবে? লাইপেস তো ডিরেক্টলি কার উপর কাজ করবে? স্নেহের উপর কাজ করবে। ঠিক আছে, তো স্নেহ বা চর্বিকে ডিরেক্ট ভাঙবে হচ্ছে লাইপেস। ফসফোলাইপেস ভাঙবে ফসফোলিপিডকে, কোলেস্টেরল অ্যাস্টারেজ ভাঙবে কাকে? কোলেস্টেরল অ্যাস্টারকে। এবং উৎপন্ন করবে কি? ফ্যাট ভাঙলে সবসময় একটা কমন জিনিসই তৈরি হয়, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। আশা করি এগুলো তোমরা মনে রাখতে পারবা সহজেই। ঠিক আছে, তো ক্ষুদ্রান্তের পরে তিনটা রসের কথা বলছিলাম। একটা হচ্ছে পিত্তরস, 2 নম্বর হচ্ছে অগ্ন্যাশয় রস, 3 নম্বর আমরা দেখবো হচ্ছে আন্তরিক রস। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করো, পাকস্থলীতে একটা অ্যাসিড আছে, নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই শক্তিশালী একটা অ্যাসিড, তাই না? অ্যান্ড এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে এই পাকস্থলীর যে লেয়ারগুলো, এই লেয়ারগুলো পুড়ে যাওয়ার কথা, কিন্তু পুড়ে না কেন? কারণ ওই যে মিউকাস কোষটার কথা বললাম, সেই মিউকাস কোষ থেকে মিউকাস করিতে হয়, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এই তাদের দেয়ালের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে দেয়। এই ব্যারিয়ারটার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ডিরেক্ট পাকস্থলীর সংস্পর্শে আসতে পারে না। অ্যান্ড আসতে পারে না বলেই কি হয়? পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষতিকর প্রভাব, সেটা থেকে পাকস্থলীটা রক্ষা পায়। তো ঠিক আছে, এখন দেখো এর মধ্যে যখন খাবার আসে, খাবারটাও কি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হয়। মানে খাবারটার প্রকৃতি কেমন হয়? অম্লীয় না ক্ষারীয়? অম্লীয়, তাই না? সো এই অম্লীয় খাবারটা এখন কি করবে? সুন্দর করে ডিওড্রাম বা অন্ত্রে প্রবেশ করবে। দেখো পাকস্থলীতে মিউকাস কোষ ছিল, মিউকাস মিশ্রণ করে খুব সুন্দর একটা ব্যারিয়ার তৈরি করছে, কিন্তু ক্ষুদ্রান্তে তো এরকম কোনো ব্যারিয়ার তৈরি হচ্ছে না। তাহলে ক্ষুদ্রান্তকে রক্ষা করবে কে? রক্ষা করবে কিভাবে? দেখো যে ক্ষুদ্রান্তে এরকম কোনো ব্যারিয়ার তৈরি না হলেও এই যে যকৃত থেকে কি আসতেছে? পিত্তরস। অগ্ন্যাশয় থেকে আসতেছে অগ্ন্যাশয় রস, আর অন্ত্র থেকে আসতেছে আন্তরিক রস। অগ্ন্যাশয় রস, আন্তরিক রস, পিত্তরস, এই সবগুলোর ন্যাচারই হচ্ছে ক্ষারীয়। সো ফলে যখন পাকস্থলী থেকে যখন অ্যাসিডিক কাইমটা ক্ষুদ্রান্তে আসে, তখন এই ক্ষুদ্রান্তে যে ক্ষারীয় রস, এই ক্ষারীয় রস আর অ্যাসিডিক খাবার কি হয়? বিক্রিয়া করে। তাহলে ক্ষার আর অ্যাসিড যদি বিক্রিয়া করে, অ্যাসিডটা কি হবে? প্রশমিত হয়ে যাবে। ঠিক আছে, প্রশমিত হবে। সো মনে রাখবা, পিত্তরস, আন্তরিক রস আর অগ্ন্যাশয় রস সবগুলার কেমিক্যাল নেচারটাই কীরকম? ক্ষারীয়। মানে যে কোনোটার পিএইচ হোক, সেই পিএইচটা অবশ্যই কী হবে? 7-এর চেয়ে বেশি হবে। ঠিক আছে, মাথায় থাকবে না এটা? আশা করি থাকবে। সো এখন এবার আন্তরিক রসে কী কী আছে? আচ্ছা, আন্তরিক রসে মেইনলি কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে। ঠিক আছে, আন্তরিক রসে মেইনলি থাকে হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। সেগুলো কী কী আছে এটা দেখি। আম খেতে আইসো, সুজানা ও লাকি। সুজানা এবং লাকি নামে দুইটি মেয়ে, যাদেরকে আমরা কি কি খেতে রাখতেছি? আম খাইতে রাখতেছি। ঠিক আছে, ওকে। সো এখন এখান থেকে আমরা বের করবো আসলে কী কী আছে এখানে। ঠিক আছে, আমতে কি আমরা আগেও পড়ছি, এখনও পড়বো। আমতে হচ্ছে আতে কি? অ্যামাইলেস। আমরা আগেও যে সংজ্ঞাটা জানছি আমতে, সেটা এখানে অ্যামাইলেস। মতে কি? একটু আগে জানছি মল্টেস। খেতেতে কিছু নাই, আইসোতে হচ্ছে আইসোমল্টেস।
তাহলে আপনি একটু বুদ্ধি খাটায় বলেন তো আইসোমল্টেজ কাকে ভাঙবে? আইসোমল্টোসকে। আইসোমল্টেজকে। সুজানাতে হচ্ছে সুক্রোজ। সুক্রোজ না, এনজাইমটার নাম সুক্রেস। তাহলে সুক্রেস কাকে ভাঙবে? সুক্রোজ। লাকিতে হচ্ছে ল্যাকটেস। তাহলে ল্যাকটেস কাকে ভাঙবে? ল্যাকটোজ। ল্যাকটোজ। তাহলে এগুলো আন্তরিক রসে, এগুলো হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। এবার প্রোটিন বিশ্লেষী এনজাইম কি কি আছে? আপনাদের নতুন বইয়ে হয়তো এই ইনফরমেশন নাই। হ্যাঁ বলো বলো। ভাইয়া আইসোমল্টেজ কি ভাবে? আইসোমল্টেজটা আইসোমল্টোসকে ভাঙবে। আইসোমল্টোসকে ভাঙবে। আইসোমল্টোস মানে আচ্ছা কি? ভাইয়া, আইসো মানে কি? একই। মানে মল্টোজের যে আইসোটোপ সেটা কি? আইসোমল্টেস। ঠিক আছে? মল্টোজের যে আইসোমার সেটাই কি? আইসোমল্টোস। ব্যাপারটা কি বুঝতে পারছো? নামটা একই। এখন দেখো এই যে প্রোটিন বিশ্লেষী কি আছে। শর্করা এই বিশ্লেষী এনজাইমগুলোর নাম, এই এনজাইমগুলোর নাম কিন্তু একটু মুখস্থ রাখতে হবে কষ্ট করে, কারণ এটা তোমাদের এইচএসসির জন্য হয়তো অতটা ইম্পর্টেন্ট না, একাডেমিক পরীক্ষার জন্য। বাট ভর্তি পরীক্ষা যখন দিবা, ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনগুলো ফ্রিকুয়েন্টলি হয়। যেমন মেডিকেল একটা কোশ্চেন আছে, পিত্তে কোন এনজাইম থাকে, উত্তর কোনো এনজাইম থাকে না। নিচের কোনটি আন্তরিক রসের শর্করা বিশ্লেষী এনজাইম, বা নিচের কোনটি অগ্নাশয় রসের প্রোটিন বিশ্লেষী এনজাইম, তখন কিন্তু ধরা খেয়ে যাবা যদি এগুলো উত্তর না জানো। ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা কি বলতে চাচ্ছি? ওকে। আর প্রোটিন বিশ্লেষী এনজাইম এখান থেকে জাস্ট একটাই থাকবে, সেটা হচ্ছে অ্যামিনোপেপটাইডেস। অ্যামিনোপেপটাইডেস। তাহলে অ্যামিনোপেপটাইডেসটা কাকে ভাঙবে? অ্যামিনোপেপটাইডেস মানে কি জানো? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ধন থাকলে সেটাকে কি হয়, কি বলে? তোমরা কি প্রোটিনের সংজ্ঞা জানো কেউ? প্রোটিন মানে কি? প্রোটিন মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার। অ্যামিনো অ্যাসিড যখন একটার সাথে আরেকটা যুক্ত হয়ে অনেক বড় একটা অণু তৈরি করে, সেটাই হচ্ছে প্রোটিন। যেটা বললাম, অ্যামিনো অ্যাসিডগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যে বড় অণুটা তৈরি করে, যে পলিমারটা তৈরি করে, সেটা হচ্ছে প্রোটিন। আবার মনোযোগ দিয়ে শোনো, অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বড় পলিমার তৈরি করে, সেটাই হচ্ছে প্রোটিন। তার মানে কি, অ্যামিনো অ্যাসিড যে একটার সাথে একটা যুক্ত হয়, দুটোর মধ্যে অবশ্যই একটা বন্ধন আছে। দুইটা অ্যামিনো অ্যাসিড যে বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, সেই বন্ধনটার নামই হচ্ছে পেপটাইড বন্ধন। তাহলে অ্যামিনো পেপটাইডেসটা কাকে ভাঙবে? অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে পেপটাইড বন্ড আছে, সেই পেপটাইড বন্ডকে ভাঙবে হচ্ছে অ্যামিনো পেপটাইডেস। তার মানে প্রোটিন হচ্ছে একটা পলিপেপটাইড যৌগ। কেন পলিপেপটাইড যৌগ? কারণ একটা প্রোটিনে অনেকগুলা পেপটাইড বন্ড থাকে। তাহলে অ্যামিনো পেপটাইডেস কী করবে? এই প্রোটিনের যে অনেকগুলো পলিপেপটাইড, এই পেপটাইডকে ভাঙবে। তাহলে যদি পলিপেপটাইডকে ভেঙে দেয় অ্যামিনো পেপটাইডেস, কি উৎপন্ন হবে? কমন সেন্স, জাস্ট অ্যামিনো অ্যাসিড। দেখো এই যে অ্যামিনো অ্যাসিড একটার সাথে আরেকটা যুক্ত হয়েছে, ঠিক আছে? এই যৌগটাই কি? প্রোটিন। ঠিক আছে? আর এই যে অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে এই যে বন্ধনটা আছে, এই বন্ধনের নামে কি? পলিপেপটাইড বা পেপটাইড বন্ধন। তাহলে অ্যামিনো পেপটাইডেস নাম শুনেই বোঝাচ্ছে সে কি করবে? অ্যামিনো অ্যাসিডগুলো একটার সাথে আরেকটা যে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত আছে, সেই পেপটাইড বন্ডগুলোকে পেপটাইডেসটা ভাঙবে। তাহলে পেপটাইড বন্ডগুলো যদি ভেঙে যায়, কি বাকি থাকে বলো তো? জাস্ট অ্যামিনো অ্যাসিড। তো নাম শুনেই বোঝা যায় যেটা কোনটার উপর কাজ করবে এবং ভেঙে আলটিমেটলি কি উৎপাদন হবে। লাস্টে থাকে হচ্ছে লিপিড বা চর্বি বিশ্লেষী এনজাইম। কি কি আছে? জাস্ট তিনটা, লাইপেস, হ্যাঁ 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 খাবো, অর্ডার দে, বুবার বিরিয়ানি অর্ডার দে, সমস্যা নাই। তেল বেশি একটু, বাট মাংসটা মজা আছে। না না, তুই বুবার থেকে অর্ডার দে, খাওয়াটা সুস্বাদু আছে অনেক। আর হচ্ছে মোনো গ্লিসারাইডেস। এটা আমরা মুগলি দিয়ে মনে রাখতে পারবো। ঠিক আছে? মুগলি। মুগলি মানে কি? এই মুগতে হচ্ছে 130, না না 90 দে, এত খাওয়া যাবে না।
চর্বি আছে অনেক। ঠিক আছে, সরি বন্ধুরা, আমি একটু খাবার অর্ডার দিচ্ছি তো, রাতে বেলা ক্ষুধা লেগে গেছে। তা দেখো, মুক্তি হচ্ছে মনোগ্লিসারাইডেস, আর লিতে হচ্ছে লাইপেস আর লেজিনেস। এগুলো হচ্ছে আন্তরিক রসের চর্বি বিশ্লেষী এনজাইম। বইয়ের মধ্যে দেখবো অনেকগুলো অনেক বড় বড় বিক্রিয়া দেওয়া আছে, হ্যান করেছে ত্যান করেছে, তোমরা এত কিছু মনে করার দরকার নাই। তোমরা জাস্ট 2-3টে এনজাইমের নাম মনে রাখবা, আর সে যে বিক্রিয়া রিটেন কোশ্চেনের জন্য কীভাবে লিখবা আমি সেটা বলে দিচ্ছি। তোমাদের এতগুলা সব মনে রাখার দরকার নেই, কারণ পরীক্ষা সাধারণত আসে যে এই প্রোটিন জাতীয় খাবার কীভাবে পরিপাক হয় বা আমিষ জাতীয় খাবার কীভাবে পরিপাক হয়। সেক্ষেত্রে যদি আসে, সেক্ষেত্রে বলতে গাদা গাদা বিক্রিয়া মুখস্থ করার দরকার নেই, 2-3টা বিক্রিয়া দেখবা এনাফ। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে পরিপাক। তাহলে এখন দেখো বন্ধু, একটু দেখাই ক্ষুদ্রান্তে পরিপাকের আমরা কী কী দেখছি। আমরা দেখছি ক্ষুদ্রান্তে একসাথে 3টা রস কাজ করে, তাই না? আমরা আগের ক্লাসে দেখছিলাম যে একটা খুব সুন্দর অ্যাম্পুল অফ ব্যাটারের মাধ্যমে কি হয়, ওখানে অগ্নাশয় আর অভিন্ন পিত্তনালী উন্মুক্ত হয়। পিত্তনালী থেকে আসে পিত্তরস, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, আর অন্ত্রের গায়ে থেকে আসে আন্তরিক রস। পিত্তরসে কোনো এনজাইম থাকে না, সেটার সাথে কি ফ্যাট বা চর্বি জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। অগ্নাশয় রসে শর্করা বিশ্লেষী এনজাইম আছে, আমিষ বিশ্লেষী এনজাইম আছে, লিপিড বিশ্লেষী এনজাইমগুলো আছে। আমরা এনজাইমগুলোর নাম খুব সুন্দর করে ছন্দে মনে রাখার চেষ্টা করব। অ্যান্ড এরপরে যে আন্তরিক রস আছে, আন্তরিক রসেও কি শর্করা, প্রোটিন এবং লিপিড বিশ্লেষী এনজাইমগুলো আছে। সেই এনজাইমগুলোর প্রত্যেকটার নাম আমরা জানছি। আশা করি আমরা পরীক্ষাটার ভালো একটা আউটপুট দিতে পারবো। ওকে, এরপর চলে আসি বৃহদান্ত্রে কি হয়। ঠিক আছে, খাবারটা এবার কই আসবে, যে প্রশ্নটা একটু দেখো। এর ভুলে গেছে একটা। ওকে, তো এটা দেখো, আমরা এই যেটা করছিলাম, তো খাবারটা এই যে এতক্ষণ ছিল কোথায়, ক্ষুদ্রান্তে ছিল, ডিওডেনামে বা জেজুনামে ছিল। এবার খাবারটা কই আসবে, এবার খাবারটা আসবে হচ্ছে আমাদের বৃহদান্ত্রে। ঠিক আছে, খাবারটা আসবে হচ্ছে বৃহদান্ত্রে। ঠিক আছে, নাই আমার জন্য। ঠিক আছে, সেটা বললাম। এরপর খাবারটা কই আসবে, এবার খাবারটা আসবে বৃহদান্ত্রে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, বৃহদান্তে সাধারণত খাবারের পরিপাক হয় না। ঠিক আছে, বৃহদান্তে সাধারণত খাবারের পরিপাক হয় না, এখানে জাস্ট কয়েকটা দেখা যায় শোষণ রিলেটেড যে জিনিসগুলো, এই শোষণটা সাধারণত হয়। খাবারের যে শোষণ না, শুধুমাত্র কিছু পানি, সামান্য কিছু পানি বা ঔষধ যেগুলো আছে, এগুলো সামান্য শোষণ হইতে পারে। ঠিক আছে, সো বৃহদান্তে যদি আমরা চিন্তা করি, আমি জাস্ট কয়েকটা জিনিস লিখে দিব, আপনারা এই জাস্ট কয়েকটা জিনিস মনে রাখলেই এনাফ। একটা ফার্স্ট অফ অল গাজন হয় বৃহদান্ত্রে। আমি একটু ওট শব্দ ইউজ করতেছি। গাজন শব্দের অর্থ কি? আচ্ছা, এই যে আমরা অনেক সময় বলি যে আমরা যে ধরেন পুঁই শাক, পালং শাক, এই যে শাকগুলো যে খাই, ফাইবার জাতীয় খাবার স্পেশালি যেগুলো, অনেকে বলে যে পায়খানা যদি নরম করতে হয় কি এই শাক টাক জাতীয় খাবারটা বেশি খাওয়া ভালো। এই শাকটা যদি খাবার কিন্তু পরিপাক হয় না, এগুলোর কি হয় জানেন, গাজন হয়। এগুলো যদি পরিপাক না হয় কেন, কারণ ওই যে আমরা পড়ছি না যে গরু ছাগল ঘাস পাতা খেয়ে হজম করতে পারে, কারণ তাদের কি আছে, সেলুলোজ নামক এনজাইম আছে। আমাদের কি সেলুলোজ নামক এনজাইম আছে? নাই। কিন্তু এই যে আমরা এই যে শাকটা খাই, শাকটা কত পাতা, এগুলো তো সেলুলোজ আছে। তো এই সেলুলোজগুলো আমরা কি হজম করতে পারি? দ্য অ্যানসার ইজ নো, আমরা হজম করতে পারি না। এগুলো কি হয়, এগুলো বৃহদান্ত্রে যে গাজন হয়। গাজন মানে কি? গাজন মানে হচ্ছে সবগুলো যে ওখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ব্যাকটেরিয়ার সাথে মিলেমিশে এগুলা বেসিক্যালি মানে একসাথে পচন হয় আর কি। যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ব্যাকটেরিয়াগুলো এটা ফার্মেন্টেশন ঘটায়। সহজ কথায় ফার্মেন্টেশন শব্দটার অর্থ হচ্ছে গাজন। ঠিক আছে, ব্যাকটেরিয়াগুলো মিলে এগুলার গাজন টাজন ঘটায়। আর এই যে সেলুলোজগুলো আছে, সেগুলো যে করে কি, পানি শোষণ করে। আচ্ছা, আপনি চিন্তা করেন আপনার পায়খানার মধ্যে বা মলের মধ্যে এমন একটা উপাদান আছে যেটা পানি শোষণ করতে পারে। তাহলে এই পায়খানার মধ্যে যদি পানি শোষণ করে, মানে পায়খানা যদি পানি শোষণ করে, সেই পায়খানাটা কি নরম হবে না শক্ত হবে? এই জিনিসটা বুঝি নাই। এই যে শাক পাতা যেগুলো আছে, এগুলো হজম হয় না, এগুলো ক্ষুদ্রান্ত পাস করে বৃহদান্ত্রে চলে আসে। বৃহদান্ত্রে চলে আসার পর এখানে যেটা বললাম যে আমাদের তো সেলুলোজ এনজাইমটা নাই, সো আমরা তো এগুলো হজম করতে পারবো না। সো এগুলো কী হবে, ব্যাকটেরিয়ার প্রভাবে এগুলো গাজন হবে। ঠিক আছে, গাজনের বাংলা শব্দ আসলে আমার জানা নাই, সো জাস্ট এটা জেনে রাখো যে এখানে কি এগুলো ইম্প্যাক্টেড হয়ে গাজন হবে আর কি। গাজন প্রক্রিয়ার ফলে এই জিনিসগুলা মানে কিছুটা পরিবর্তন হয়, কিন্তু কিছুটা পরিবর্তন হওয়ার চেয়ে সেটা বেসিক্যালি যেটা কী করে, যে বৃহদান্তে যে মলগুলো থাকে, সেই মলগুলোর সাথে মিক্সড আপ হয়ে সে ওই মলের মধ্যে থেকে পানি শোষণ করে। তো মলের মধ্যে যদি এমন একটা উপাদান থাকে
যে উপাদানটা পানি শোষণ করতেছে, তাহলে মলটা কি শক্ত হবে না নরম হবে? নরম হবে। খুবই স্বাভাবিক, নরম। নরম হবে, তাই না? কারণ সে পানি শোষণ করে আস্তে আস্তে কি পানি যেহেতু আছে সেটা নরম হবে। এই জন্য সাধারণত বলা হয় যে কোষ্ঠকাঠিন্য যাদের আছে, কোষ্ঠকাঠিন্য রোগ মানে কি, কোষ্ঠ মানে হচ্ছে সাধারণত মল বোঝায়, আর কাঠিন্য মানে কি শক্ত হয়ে গেছে, কনস্টিপেশন বলে ইংরেজিতে। তো যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা যদি এরকম শাক লতা পাতা টাইপ সবজি যদি বেশি খায়, তো তাদের ক্ষেত্রে কি হয়, এই জিনিসটা কিন্তু খুব ভালো কাজ করে। অনেকে ইসবগুলের ভুসি খায়, তাই না? ইসবগুলের ভুসিও কিন্তু কি এরকম হজম হয় না। ইসবগুলের ভুসিটা পিওরলি সেলুলোজ। সো এটাও কি বৃহদান্ত্রে যে পানি শোষণ করে, আর পানি শোষণ করলে হয় কি, এই মলটা পানি শোষণ করে নরম হয় অপেক্ষাকৃত। আচ্ছা, তাহলে বিজ্ঞানের স্টুডেন্টরা এখন তো আমাকে বলেন তো, আমরা এই যে মানে ইসবগুলোর ভুসি আছে, এই ইসবগুলোর ভুসিটাকে আমরা পানিতে অনেকক্ষণ ভিজা রেখে খাবো, না কোনো মতে পানিতে গুলাই খেয়ে ফেলবো? গুলাই খেয়ে কিছুক্ষণ ফেলবো। এগিয়ে যাবো। ভেরি গুড। কারণ কি, কারণ আপনি যদি আগে পানিতে ভিজা রাখেন কি হবে, সে তো ওখানেই সব পানি শোষণ করে ফেলবে। কিন্তু আপনি ইনস্ট্যান্ট খেয়ে ফেলেন, খুব সুন্দর ক্ষুদ্রান্ত যে পাস করে বৃহদান্ত্রে যে পানি শোষণ করা শুরু করবে, ফলে মলটা কি হবে, নরম হবে। যারা কোষ্ঠকাঠিন্য পেশেন্ট বা ওই যে পায়খানার রাস্তায় অনেকে রক্ত পড়ে, ঠিক আছে, ইয়া বলে, ভুলে গেলাম, হেমোরয়েডস বলে, পাইলস বলে অনেকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই থেরাপিটা খুব ভালো কাজ করে ইসবগুলের ভুসি। তাহলে ভাই রমজান মাসে হচ্ছে যদি শরবত খাওয়া হয় তাহলে হচ্ছে এর কিছুক্ষণ আগেই হচ্ছে মানে ওইটা ভুসিটা হচ্ছে দিয়েই খেয়ে ফেলবো। মানে ইনস্ট্যান্ট ভুসিটা পানির মধ্যে ফেলেই গুলাই চট করে খেয়ে ফেলবা। আবার কেউ বেশি ইফেক্ট হওয়ার জন্য পানি ছাড়া খেয়ে ফেলো না, কারণ পানি ছাড়া খাইলে কিন্তু এটা শ্বাসটা নিতে যাওয়া খুবই সহজ, ভুসি জাতীয় পদার্থ তো। সো আবার কেউ অতি আবেগে পানি ছাড়াই খেয়ে ফেলো না। আচ্ছা, সো যেটা বললাম, আর কি হয় মেইনলি হচ্ছে গাজন, যেটা বললাম যে সেলুলোজ জাতীয় খাবার যেগুলো পরিপাক হয় না সেগুলোর গাজন হয়। আর কি হয়, কতগুলা ভিটামিন উৎপাদন, ভিটামিন বি ও ভিটামিন কে, ভিটামিন বি এবং ভিটামিন কে, ঠিক আছে, এই ভিটামিনগুলা উৎপাদন হয়। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে গবলেট নামক একটা কোষ আছে, এই গবলেট কোষ থেকে মিউকাস করিত হয়। আমরা মিউকাস শব্দটা যেখানেই শুনবো বুঝবো মিউকাস শব্দের অর্থ হচ্ছে পিচ্ছিল। মিউকাস শব্দের অর্থ কি, পিচ্ছিল। তো গবলেট কোষ থেকে যে মিউকাস খরিত হয়, আমি একটু বৃহদান্ত্র ছবিটা এখানে এঁকে দিই। এটা হচ্ছে আমাদের বৃহদান্ত্র, ঠিক আছে। তো গবলেট কোষ থেকে যে মিউকাসটা খরিত সেটা কি এই পুরো বৃহদান্ত্রটাকে অনেকটা পিচ্ছিল রাখে, ফলে কি হয় যে মল যে নির্গমন, এই মল নির্গমনটা অনেক ইজি হয়। তুমি চিন্তা করো যে ভেতরে যদি শুষ্ক শুষ্ক খটখট হয়ে থাকতো, মলটাকে সহজে বেরোতে চাইতো, কখনোই না। তো বৃহদান্ত্রের মধ্যে যে মিউকাস স্তরে যে গবলেট কোষটা থাকে, সেই গবলেট কোষটা কি করে, বৃহদান্ত্রের অভ্যন্তরভাগটা পিচ্ছিল রাখে, ফলে মলটা কি ইজিলি বৃহদান্ত্রটা পাস করতে পারে, ঠিক আছে। আরেকটার কাজ কি, মল উৎপাদন। মল উৎপাদন করে যেহেতু মলাশয়টা আছে, সে মলাশয় সে কি করবে, মলটা জমা রাখবে, ঠিক আছে। তাহলে যেটা বললাম যেখানে কি কি হয়, বৃহদান্ত্র হয় মেইনলি পানি শোষণ, পানি বা সামান্য কিছু ঔষধ এগুলার শোষণ হয়। আর কি হয়, যে যেসব পরিপাক হইতে পারে না, যেমন সেলুলোজ জাতীয় পদার্থ, পাতা টাতা শাক টাক, এগুলো কি হয়, এগুলো গাজন প্রক্রিয়ায় সামান্য পরিপাক হতে পারে। আর ভিটামিন বি এবং ভিটামিন কে উৎপাদন করে বৃহদান্ত্রের যে ব্যাকটেরিয়াগুলো আছে, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু খুব সুন্দর করে এই ভিটামিন বি এবং কে উৎপাদনে সাহায্য করতে পারে, ঠিক আছে। আমাদের গাটে সবচেয়ে বেশি যে ব্যাকটেরিয়া থাকে তার নাম হচ্ছে ইকোলাই, এটা একটু মনে রাখেন, এটা আমাদের নর্মাল ফ্লোরা, এটা আমাদের উপকারী একটা ব্যাকটেরিয়া। বাট বেশি হয়ে গেলে আবার ডায়রিয়া হবে, এটা নর্মাল লেভেল পর্যন্ত এটা ভালো। তারপর হচ্ছে গবলেট, ভাই এটার পুরো নামটা কি? ইশেরিকিয়া কোলাই। ইকোলাই মানে হচ্ছে ইশেরিকিয়া কোলাই। আর গবলেট কোষ থেকে মিউকাসটা খরিত হয়, সেটা কি অভ্যন্তরভাগটা পিচ্ছিল রাখে। আর একটা কাজ কি, মল উৎপাদন ও জমা রাখা। আমরা আগের দিন অংশগুলো চিনেছি, তো আজকে এটা নিয়ে বেশ কথা বললাম। হচ্ছে সিকাম, ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, সিগময়েড কোলন, এটা হচ্ছে মলাশয়, এটা হচ্ছে মলছিদ্র। সো মলাশয় সে কি করে, মলটাকে জমা রাখে। সো এই ছিল আমাদের বৃহদন্ত্রের কাজ, ঠিক আছে। হ্যাঁ ভিটামিন, ভাইয়া হ্যাঁ, ভিটামিন বি আর ভিটামিন কে কিভাবে তৈরি হয় বৃহদন্ত্রে? আচ্ছা, ভিটামিন আমি কি তৈরি হয় বলছি না শোষণ হয় বলছি? আচ্ছা, সরি ফর মাই মিস্টেক, আমি মেবি তৈরি হয়ে বলছি, এটা তৈরি হয় না, এটা শোষণ হবে, ঠিক আছে। ভিটামিন বি এবং ভিটামিন কে শোষণ হবে, আমি একটু ভুল বলে ফেলছি ভাই, আই এম রিয়েলি সরি ফর দিস। সো ভিটামিন বি আর ভিটামিন কেটা শোষণের জন্য কি ইকোলাইটা বেশ হেল্প করে, ঠিক আছে। সো এটাই ছিল মোটামুটি বৃহদন্ত্রের কাজ। সো এই যে আমরা কাজগুলো মোটামুটি শোষণের একটা চার্ট কিন্তু আমরা এখানে করে ফেলছি, ঠিক আছে। এখানে সরি খাবার যে পরিপাক, সেই খাবার পরিপাকের একটা
রূপরেখা আমরা পুরোপুরি এখানে দেখে ফেলছি। সো এরপর যেটা হয় সেটা হচ্ছে পরিপাক খাবারটা আমরা কি করলাম, পরিপাকের ফলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আমরা গ্লুকোজ থেকে মানে সরি কার্বোহাইড্রেট বা শর্করা থেকে আমরা এখন গ্লুকোজ পাইছি, বা গ্লুকোজ না ছাড়াও গ্যালাক্টোজ বা যে ফ্রুক্টোজ এগুলোও কিন্তু কি, এগুলো গ্লুকোজের মতোই সরল অংশ। সো গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ এগুলো সব কি কার্বোহাইড্রেটের শেষাংশ। তারপর যে প্রোটিন বা আমিষটা আছে সে আমিষ ভেঙে আমরা কি পাইছি, অ্যামিনো অ্যাসিড পাইছি, বা কিছু কিছু ক্ষেত্রে যেখানে ডিরেক্ট অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হচ্ছে না সেক্ষেত্রে কি পেপটাইড বা পেপটোন, ঠিক আছে। সো পেপটাইড বা পেপটোন এই জিনিসগুলো উৎপাদিত হয়েছে। আর যে চর্বি বা লিপিড, সেই লিপিড ভেঙে সবসময় একটা প্রোডাক্ট কনস্ট্যান্ট উৎপন্ন হবে, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, যেটা আমরা একদম চ্যাপ্টার শুরুতেই বলছিলাম। সো এগুলো কীভাবে উৎপন্ন হয়, সেই উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হচ্ছে পরিপাক। সো এতক্ষণ আমরা পরিপাকের বেসিক জিনিসগুলো দেখে ফেললাম। আজকে কি আরও পড়বা, শোষণ পড়াই দিব? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া পাকস্থলীতে যে বললেন মিউকাস কোষ তৈরি হয়, ওই মিউকাস মিউকাস কোষ কি সহায়তা করে? মিউকাস কোষটা পিচ্ছিল রাখে। মিউকাস শব্দটা যেখানেই শুনবা বুঝবা মিউকাস শব্দ অর্থ হচ্ছে পিচ্ছিল করা, ঠিক আছে। পাকস্থলীতে তো ওই যে চারটা কোষ বলছে। হ্যাঁ এই যে চারটা কোষ বলছি, কই গেল, আচ্ছা ভাই, এই যে পড়ে দেখো আচ্ছা চারটা ভাই, কোষ। ধন্যবাদ ভাইয়া। এখানে যে মিউকাস কোষটা আছে সেই মিউকাস কোষটা মিউকাস উৎপাদন করে, ঠিক আছে। সো মিউকাস যেটা সেটা কি পাকস্থলীর মধ্যে পিচ্ছিল রাখে, আবার একটা লেয়ারও তৈরি করে দেয়, যে লেয়ারটা কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে ডিরেক্ট পাকস্থলীর মাংসের সংস্পর্শে আসতে দেয় না, ঠিক আছে। ওকে, আজকে কি আরো পড়াবো, শোষণটা পড়াই দিব? না ভাইয়া, আজকে আর পড়েন না। জি ভাইয়া। আচ্ছা দেখি আমরা একটু চ্যাটে যাই, দেখি কয়জন বলে জি ভাইয়া। যারা শোষণটা আজকেই পড়তে চাও তারা ইয়েস লিখবা, যারা পড়তে চাও না তারা নো লিখবা। এখন পর্যন্ত সবাই ইকুয়াল আছে বোধ হয়। ইয়েস আছে 2টা, নো আছে 3টা, নো হইলো 4টা। আমি তো শোষণ পড়াইতে পারবো, সমস্যা হবে না, আমার 4টা রেডি করাই আছে। এই ভোট দাও সবাই, ভোট দাও, লোকই তো নাই 13 জন, আজকাল ক্লাস হবে না, ক্লাস এখানে শেষ। ওকে ছোট্ট বন্ধুরা, তো প্র্যাকটিস পরিপাকের যে জিনিসগুলো, এই জিনিসগুলো মানে বেশ কঠিন একটা বিষয় বোঝানো, বাট একবার একটু মাথায় ধরে নিতে পারলে জিনিসটা অনেক ইজি হয়ে আসে, ঠিক আছে। সো আজকে পরিপাকটা পড়ালাম, নেক্সট ডেতে শোষণ পড়াবো, আর শোষণের সাথে আনুষঙ্গিক আর যা কিছু আছে সেই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ দেখবো। তাহলে আজকে এখানেই থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া।